স্বাধীনতার পর থেকে গত 2021-22 অর্থবছর পর্যন্ত বাংলাদেশকে প্রায় 2000 কোটি মার্কিন ডলার অর্থসহায়তা দিয়েছে জাপান। এককভাবে বাংলাদেশকে অর্থসহায়তাকারী শীর্ষ দেশ জাপান। দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে এগিয়ে জাপান। উন্নত অনেক দেশে বাংলাদেশ রপ্তানি বড় পরিমাণে বাড়াতে পারলেও জাপানের ক্ষেত্রে তা হয়নি। রপ্তানি আয়ের বড় অংশই আসছে পোশাক খাত থেকে। आप सबको पता है कि बांग्लादेश एक ऐसा मुल्क है जिसमें सबसे ज्यादा कंपनियां आ रही है इन्वेस्ट कर रही है बांग्लादेश के अंदर, क्योंकि बांग्लादेश के मुल्क के अंदर काफी कम टैक्सेस है, काफी सारी ऐसी चीजें जिनकी वजूहत की वजह से सारी कंपनियां बांग्लादेश के अंदर आना चाहती है। यहाँ पे ये बात आ रही है कि जापान की बहुत सारी कंपनियां इस टाइम पे बांग्लादेश के अंदर आ रही है और बहुत सारी आ चुकी है। इनकी जो तादाद है वो काफी ज्यादा बढ़ रही है बांग्लादेश के अंदर जापानी कंपनियों की। अब ये भी बात आ रही है कि जापान बांग्लादेश को इन्वेस्टमेंट देने वाला है या बड़ी बहुत बड़ी माली इमदाद देने वाला है। तो चलिए वीडियो देखते और आपके साथ शेयर करते कि कौन कौन सी जापानी कंपनियां इस टाइम पे बांग्लादेश के अंदर काम कर रही है और बांग्लादेश को कितना माली इमदाद पहुंचने वाला है जापान की तरफ से, क्योंकि बांग्लादेश के अंदर जितनी भी कंपनियां काम करती हैं वो मल्टीनेशनल कंपनियां होती है। तो जापान की जो कंपनियों की तादाद है वो बढ़ रही है इस टाइम पे और देखते हैं कि बांग्लादेश को कितनी इमदाद मिलने वाली है। फिर आपसे बात करते हैं। বাংলাদেশ ও জাপানের মধ্যকার আমদানি রফতানি বাণিজ্যের ক্ষেত্রে 100 কোটি ডলারের বেশি ঘাটতি রয়েছে। তবে বাংলাদেশে জাপানি কোম্পানির সংখ্যা বাড়ছে। স্বাধীনতার পর থেকে গত 2021-22 অর্থবছর পর্যন্ত বাংলাদেশকে প্রায় 2000 কোটি মার্কিন ডলার অর্থসহায়তা দিয়েছে জাপান। এককভাবে বাংলাদেশকে অর্থসহায়তাকারী শীর্ষ দেশ জাপান। দ্বিপক্ষীয় বাণিজ্যের ক্ষেত্রে এগিয়ে জাপান। উন্নত অনেক দেশে বাংলাদেশ রপ্তানি বড় পরিমাণে বাড়াতে পারলেও জাপানের ক্ষেত্রে তা হয়নি। রপ্তানি আয়ের বড় অংশই আসছে পোশাক খাত থেকে। গত 2021-22 অর্থবছরে জাপানে 135 কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। এ রপ্তানির বিপরীতে গত অর্থবছরে জাপান থেকে আমদানি হয়েছে 277 কোটি ডলারের পণ্য। এসব পণ্যের মধ্যে রয়েছে জাহাজ, বোর্ড, লোহা ও ইস্পাত, গাড়ি শিল্পের যন্ত্রপাতি, চশমা, ফটোগ্রাফি ও সিনেমাটোগ্রাফির যন্ত্রপাতি ইত্যাদি। জাপানি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহী বিভিন্ন জরিপে এমন তথ্য উঠে এলেও দেশটি থেকে বিনিয়োগ এখনও কম। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2000 সাল থেকে গত বছরের ডিসেম্বর পর্যন্ত জাপানি বিভিন্ন কোম্পানি বাংলাদেশে প্রায় 107 কোটি মার্কিন ডলারের বিনিয়োগ করেছে। দেশে কর্মরত জাপানি কোম্পানির সংখ্যা প্রায় 3 শতাধিক। জাপানি বিনিয়োগকারীদের আগ্রহের বিষয়টি বিবেচনায় নিয়ে এখন নারায়ণগঞ্জের 2500-এ 1000 একর জমির ওপর গড়ে তোলা হচ্ছে জাপানি অর্থনৈতিক অঞ্চল। বিশেষ এই অর্থনৈতিক অঞ্চলের কাজ শেষ হলে জাপান থেকে বড় বিনিয়োগ আসবে এমন প্রত্যাশা করা হচ্ছে। জাপানের সুমিতমো কর্পোরেশনের সঙ্গে মিলে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা যৌথভাবে এই অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলছে। বিশ্লেষকেরা বলেন, চীনে পোশাকসহ বিভিন্ন খাতে জাপানের বড় বিনিয়োগ রয়েছে। জাপানি বিনিয়োগে গড়ে ওঠা এসব কোম্পানির কারণে বিশ্ববাজারে পোশাক রপ্তানিতে শীর্ষে রয়েছে চীন। জাপান এখন চীন থেকে তাদের কারখানা সরিয়ে নিচ্ছে। জাপানি বিনিয়োগ আকৃষ্ট করার ক্ষেত্রে এটি বাংলাদেশের জন্য একটি বড় সুযোগ হতে পারে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2017-18 অর্থবছরে জাপান বাংলাদেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল প্রায় 300 কোটি ডলার। এর মধ্যে বাংলাদেশের আমদানি ছিল 187 কোটি ডলারের আর রপ্তানি 113 কোটি ডলার। করোনা ভাইরাস মহামারীর পর জাপান থেকে পণ্য আমদানি বেড়ে যায়, তবে সেই গতিতে রপ্তানি বাড়েনি। ফলে দেশটির সঙ্গে বাণিজ্য ঘাটতি বেড়ে যায় বাংলাদেশের। করোনার পর 2020-21 অর্থবছরে দুই দেশের বাণিজ্যের পরিমাণ বেড়ে দাঁড়ায় 318 কোটি ডলারে। এর মধ্যে আমদানির পরিমাণ ছিল 200 কোটি ডলারের আর রপ্তানি ছিল 118 কোটি ডলার। জাপান থেকে বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশই আসে পোশাক খাত থেকে। পোশাকের বাইরে রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, হোম টেক্সটাইল এবং চামড়াবিহীন জুতা। তবে গত 2022-23 অর্থবছরে জাপানের রপ্তানি বেশ খানিকটা বেড়েছে। এবছর 190 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে দেশটিতে। তার মধ্যে প্রায় 163 কোটি ডলারই আসে পোশাক ও বস্ত্র খাতের রপ্তানি থেকে। তার আগের বছর অর্থাৎ 2021-22 অর্থবছরে এই বাজারে 109 কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছিল বাংলাদেশ। ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টারের তথ্য অনুযায়ী 2021 সালে জাপান বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় 2400 কোটি ডলারের তৈরি পোশাক আমদানি করে। সেই হিসেবে এই বাজারে বাংলাদেশের রপ্তানি খুবই নগণ্য। তবে শুধু পোশাক নির্ভরতার মাধ্যমে জাপানের রপ্তানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানোর ব্যাপারে খুব বেশি সম্ভাবনা দেখছেন না ব্যবসায়ী ও অর্থনীতিবিদেরা। তাই তারা এই দেশে জাপানের বিনিয়োগকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন। তারা বলছেন, দেশে জাপানি বিনিয়োগ বাড়িয়েই জাপানের বাজারে রপ্তানি বাড়াতে হবে।
গত আগস্টে বাংলাদেশ সহ এশিয়া এবং ওশেনিয়া অঞ্চলে কার্যক্রম পরিচালনাকারী জাপানি কোম্পানিগুলোর মতামতের ভিত্তিতে ব্যবসা পরিস্থিতি বিষয়ক একটি সমীক্ষা করে জাপানের এক্সটার্নাল ট্রেড অর্গানাইজেশন। এতে বাংলাদেশে কার্যক্রম পরিচালনাকারী 214টি জাপানি কোম্পানি অংশ নেয়। সমীক্ষাটির ফলাফল গত আগস্টে প্রকাশ করা হয়। ওই সমীক্ষায় অংশ নেওয়া 72% জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনার কথা জানায়। ব্যবসা সম্প্রসারণের প্রধান কারণ হিসেবে কোম্পানিগুলো উল্লেখ করে এদেশে ব্যবসার খরচ এখনও কম। জাপানি কোম্পানিগুলো এও জানিয়েছে বাংলাদেশে পণ্য উৎপাদন খরচও কম। জাপানে যে পণ্য উৎপাদনে $100 খরচ হয় সেখানে বাংলাদেশে সেই পণ্য উৎপাদনের খরচ 60% কম। বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব গড়ে তুলতে আগ্রহী জাপান সরকার। সম্প্রতি দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এ আগ্রহ প্রকাশ করেছেন। তবে বিশেষজ্ঞরা বলছেন জাপানি সহায়তা ও কিছু কিছু ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ এদেশে বাড়লেও দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি কমাতে উদ্যোগ গ্রহণ করা জরুরি। তাই পোশাকের বাইরে জাপানে রপ্তানির সম্ভাবনা রয়েছে এমন পণ্য উৎপাদনের দিকে নজর দিতে হবে বলে মনে করেন তারা। জাপানের সঙ্গে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য খুব বেশি না বাড়ার কারণ হিসেবে আন্তর্জাতিক বাণিজ্যের বিশেষজ্ঞরা বলছেন জাপানে বাংলাদেশ সবচেয়ে বেশি রপ্তানি করে তৈরি পোশাক। তবে জাপান মূলত উচ্চমূল্যের মানসম্মত পোশাক আমদানি করে। এছাড়া দেশটির ভোক্তারা এখন কৃত্রিম তন্তুর পোশাক বেশি ব্যবহার করছে। অন্যদিকে বাংলাদেশ স্বল্পদামি পোশাকই বেশি রপ্তানি করে থাকে। এ কারণে জাপানের বাজারে পোশাক রপ্তানিতে খুব বেশি সুবিধা করতে পারছে না বাংলাদেশ। গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, জাপান আমাদের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। তা সত্ত্বেও আমরা দেশটিতে রপ্তানি ভালো করতে পারছি না, কারণ তারা যে ধরনের পোশাক আমদানি করে আমাদের দক্ষতা সেখানে কম। পোশাকের বাইরে তেমন কোনো পণ্য আমরা জাপানে রপ্তানি করি না। মোস্তাফিজুর রহমান আরও বলেন, বাংলাদেশে জাপানি বিনিয়োগের বড় ধরনের সুযোগ তৈরি হয়েছে। এরই মধ্যে বে অব বেঙ্গল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ বেল্ট বা বিগ বি কৌশলের আওতায় দেশটি মাতারবাড়িতে বড় বিনিয়োগ নিয়ে এসেছে। বিগ বি সুবিধাকে কাজে লাগাতে পারলে জাপানে বাংলাদেশের রপ্তানি আরও বাড়বে। সাম্প্রতিক সময়ে বাংলাদেশে সবচেয়ে বড় জাপানি বিনিয়োগ এসেছে 2018 সালে। ওই বছর প্রায় $148 কোটি বাংলাদেশি একটি তামাক পণ্যের কোম্পানি কিনে নেয় জাপান টোব্যাকো। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী 2014 সালে বাংলাদেশে জাপানি কোম্পানির সংখ্যা ছিল 183টি। চলতি বছরের জুন শেষে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 350টিতে। বাংলাদেশে জাপানি কোম্পানিগুলোর সর্বোচ্চ বিনিয়োগ রয়েছে পরিবহন ও যোগাযোগ খাতে প্রায় $20 কোটি। এরপর দ্বিতীয় সর্বোচ্চ প্রায় $7 কোটি বিনিয়োগ রয়েছে নির্মাণ খাতে। বর্তমানে জাপানের সহায়তায় কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, ঢাকায় মেট্রো রেলের মতো বেশ কয়েকটি বড় অবকাঠামো প্রকল্প নির্মাণাধীন রয়েছে। জাপানের সঙ্গে বাণিজ্য ঘাটতি ও বিনিয়োগ সম্ভাবনায় বাংলাদেশের পিছিয়ে থাকার কারণ জানতে চাইলে জাপান বাংলাদেশ চেম্বারের সাবেক সভাপতি আব্দুল হক বলেন, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ায় যেভাবে জাপানি বিনিয়োগ বেড়েছে বাংলাদেশে সেভাবে বাড়েনি। তার বড় কারণ আমাদের বিনিয়োগ পরিবেশ কম উন্নত। দেশের ভৌত অবকাঠামোর উন্নয়ন যতটা হয়েছে ব্যবসা সহায়ক পরিবেশের কাঙ্ক্ষিত উন্নতি সেভাবে হয়নি। অনেক দেরিতে হলেও আমরা জাপানের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল করেছি। বিনিয়োগ পরিবেশের উন্নতি হলে এদেশে জাপানি বিনিয়োগ বাড়বে, দ্বিপক্ষীয় বাণিজ্যেরও উন্নতি হবে। বিসিএন দেখুন। বাগমার সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। आप लोगों ने वीडियो देखी होगी, इंटरेस्टिंग लगी होगी। यहाँ पे बांग्लादेश के बारे में ये बात की जा रही है कि बांग्लादेश के अंदर बहुत सारी कंपनियां इन्वेस्ट कर रही हैं, मल्टीनेशनल कंपनियां आ रही है बांग्लादेश के अंदर। और खासकर ये बात की जा रही है कि सबसे ज्यादा कंपनियां जो आ रही है वो जापान से आ रही है। जापान काफी ज्यादा इन्वेस्टमेंट करने वाला है इस टाइम पे बांग्लादेश के अंदर। इस टाइम पे बांग्लादेश के अंदर जो हालात क्रिएट हो रहे हैं वो इलेक्शन के हालात है। बट हम दूसरी तरफ की अगर बात करते हैं तो बांग्लादेश के अंदर अगर मल्टीनेशनल कंपनी आ रही है, जापान से कंपनी आ रही है, तो ये बांग्लादेश के लिए काफी अहम बात है। देखिए, कोई भी कंपनी आती है तो उसकी जो इन्वेस्टमेंट होती है वो रायगा नहीं जाती अगर किसी कंट्री के अंदर काम कर रहे हैं। अब बांग्लादेश ड्यूटी भी थोड़ा कम देता है, मतलब कि जो भी टैक्सेस वगैरह होते हैं वो दूसरे ममालिकों के जरिए कम होता है। अब अगर वही कंपनी पाकिस्तान के अंदर आ रही है तो सबसे पहली बड़ी बात ये होती है कि यहाँ पे आए रोज जो है वो हड़ताल होते हैं, इंटरनेट बंद होता है, तो कंपनियों को लॉस होती है। और वहीं पे पाकिस्तान के अंदर ड्यूटीज इतनी है, टैक्सेस इतने। एक मोबाइल फोन अगर आप आईफोन रजिस्टर करने जाओगे 4 लाख के फोन के ऊपर 8 लाख रुपए का टैक्स होता है, तो कैसे बंदा उस फोन को, उस कंपनी के फोन को खरीदेगा? तो ये सारी चीजें बांग्लादेश के अंदर कम है। बांग्लादेश जो टैक्सेस है वो कम चार्ज करता है, जिसकी वजह से पूरी दुनिया से वहां पे कंपनी आ रही है, चाहे वो गारमेंट के सेक्टर की कंपनियां हो, चाहे वो दूसरे सेक्टर की कंपनियां हो। तो बांग्लादेश आ रही है, वो इन्वेस्ट कर रही है, अपना भी फायदा कर रही है, मुल्क के बांग्लादेश का भी फायदा कर रही है, बांग्लादेश के लोगों का फायदा हो रहा है। बेसिकली कोई भी कंपनी आ रही है तो 1000-2000 बंदों को अपने एक सेक्टर के अंदर रख रही है। अगर उनकी एक सेक्टर मतलब एक कंपनी एक जगह पे मतलब अच्छी चली है तो दूसरा प्लांट लगा लेंगे बांग्लादेश के अंदर। एक ही प्लांट के अंदर 2-2 हजार 5-5 हजार लोग अगर काम करते हैं और अगर
वो रोजगार उनका अच्छा मिलता तो फिर बड़ी बात है ना, फिर लोगों को भी, बांग्लादेश के लोगों को भी फायदा होगा। यहाँ पे जो बात चल रही है वो जापानी कंपनियां इस टाइम पे बहुत ज्यादा इन्वेस्ट कर रही है बांग्लादेश के अंदर, और ये बांग्लादेश को बहुत ज्यादा फायदा देने वाली है। वीडियो अगर इंटरेस्टिंग लगी है तो वीडियो को लाइक लाजमी करें। मिलते हैं नेक्स्ट वीडियो में।